মৌলির বাড়াবাড়ি সহ্য করতে না পেরে অনিরুদ্র এবার মিডিয়ার সামনে মৌলির মুখোশ খুলে দিয়ে পুলিশের হাতে তুলে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অনিরুদ্র বলতে লাগলো, আই সাপোর্ট ইউ বানি, আমি বাণীকে সব সময় সাপোর্ট করি। আপনি কি ভেবেছেন আপনার কথায় আমি ডিভোর্স পেপারে সই করে দেবো? এই বলে বাণীর হাতটা ধরলে তখনই নকুলের স্ত্রী বলতে লাগলো, দিদি আপনি রত্নগর্ভা, আপনার গর্ভে অনিরুদ্রর মতো সন্তান জন্ম হয়ে না সত্যি আপনি খুবই গর্ববোধ করছেন। তখনই সাথী খুব খুশি হয়ে যায়। তখন তাপসবাবু প্রচণ্ড রেগে যায়। অনিরুদ্র তখন বলতে লাগলো, আমি আপনাকে বলছি যে কাজটা বানি করছে একদম ঠিক কাজ করেছে। আপনি বলেছেন না আ আমি কি, কি করব? আর আমি আপনাকে বলে দিচ্ছি টাকাটা আমি ৩ মাসের মধ্যে আপনাকে ফেরত দেব। আর যদি ফেরত দিতে না পারে তাহলে আমি সাদা কাগজে সাইন করে দিচ্ছি। আপনি আমাকে যে শাস্তিটা দেবেন সেই শাস্তিটাই আমি মাথা পেতে নেব। তখনই তাপসবাবু বলতে লাগলো, "কি এত বড় কথা?" অনিরুদ্র তখন বলতে লাগলো, "হ্যাঁ, আপনার ঋণ আমরা কিছুতে রাখবো না। আপনার ঋণ না আমরা শোধ করে দেব।" এদিকে মৌলি আর নয়নতারা সবটা দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখতে থাকে। অপমানিত হয়ে তাপসবাবু বাড়িতে এসে কাবেরীর গালে চড় মারে। কাবেরী তখন বলতে লাগলো, "তুমি আমার গায়ে হাত তুললে, তাও আবার উনাদের সামনে?" তখন তাপস বলতে লাগলো, "হ্যাঁ, আমি যখন বাণীকে টাকা দিতে গিয়েছিলাম, ওরা আমাকে দূর, দূর করে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আর এখন তুমি কেন টাকাটা দিয়েছো, তাও আবার আমার থেকে লুকিয়ে?" কাবেরী তখন বলতে লাগলো, "আমি কি করব? আমি কাজটা করেছি অন্তরার জন্য। অন্তরা আমাকে বলেছে আজকে যদি আমার মেয়ে বিনা চিকিৎসায় মারা যেত, তাই আমি পাপবোধ থেকে এই টাকাটা দিতে বাধ্য হয়েছি।" এই কথা বলার পরে তখন প্রচণ্ড রেগে যায় তাপস। তাপস তখন বলতে লাগলো, "আমার কথার বাইরে যদি তুমি কোনো কাজ করো তাহলে তাহলে তোমাকে আমি আর এই বাড়িতে রাখবো না। দূর, দূর করে তাড়িয়ে দেব।" এদিকে তাপস প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো, "এত বড় চ্যালেঞ্জ দিয়েছে আমাকে। আমাকে বলেছে ৩ মাসের মধ্যে টাকা ফেরত দেবে। বাণীকে তো আমি চিনি। দরকার পড়লে দিনরাত কঠোর পরিশ্রম করে আমার টাকা ফেরত দেবে। না, না, না। ওই টাকাটা ফেরত দিলে না অনিরুদ্র থেকে বাণীকে কিছুতে আলাদা করা যাবে না।" মৌলি তখন বলে উঠে, আঙ্কেল, ওই ইনকামের পথটাই যদি বন্ধ করে দিই? তখনই নয়নতারা বলতে লাগলো, "এই তো আমার মিষ্টি নাতনিটা মিষ্টি, মিষ্টি কথা বলছে। এইজন্য আমার না খুব ভালো লাগে।" মৌলি তখন বলতে লাগলো, "হ্যাঁ, ওদের ইনকামের রাস্তাটাই যদি আমরা বন্ধ করে দিই তাহলে? তাহলে তো ওরা আর টাকাটা পরিশোধ করতে পারবে না।" এই কথা শুনলে তাপস তখন খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "ঠিক আছে, তোমাদের যা ভালো মনে হয় তোমরা তাই করো। কিন্তু বানি আর অনুরুদ্রকে আলাদা করতেই হবে।" নয়নতারা তখন বলতে লাগলো, "তাপস তুমি একদম চিন্তা করো না। আমি বলছি তো ওদের দুজনকে আমরা আলাদা করবই।" এরপরে তাপস যখন চলে যায় বানি তখন বলতে লাগলো, "হ্যাঁ, ওদের যে ইনকামের পর টিফিন সেন্টারটা ওই টিফিন সেন্টারটাই যদি না থাকে তাহলে তো ওরা টাকাটা ফেরত দিতে পারবে না। তারপর তারপর শর্ত হিসাবে বাণীকে ওর থেকে দূরে সরিয়ে দেওয়া যাবে।" এরপরে মৌলি ফোন করে তার লোকেদের আর বলতে লাগলো, "তোমাদের যেভাবে, যেভাবে বলেছি ঠিক সেভাবে, সেভাবে কাজ করো। ও এক্ষুনি কাজ শুরু করো।" এরপরে ফোনটা কেটে দিলে তখন নয়নতারা আর মৌলি খুব খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় অন্নপূর্ণা মায়ের মন্দিরে মন খারাপ করে অনিরুদ্র বসে থাকে। তখন বাণী কাছে এসে বলতে লাগলো, "মিস্টার চ্যাটার্জি, আমি জানি আপনি সবার সামনে যাই কিছু বলেন না কেন, আপনি আমার উপর রেগে আছেন। আপনি আমাকে ভুল বুঝছেন। বিশ্বাস করুন ওইদিন টাকাটা জমা পড়ে যাওয়ার পরে আমি জানতে পেরেছি। তখন আমার কাছে কোনো পথ ছিল না।" অনিরুদ্র তখন বলতে লাগলো, "এতে তো তোমার কোনো দোষ নেই। তুমি আজকে আঙ্গুল দিয়ে আমাকে বুঝিয়ে দিয়েছ যে আমি বাবা হিসেবে কতটা অকৃতজ্ঞ, কতটা অক্ষম। আমি যে কাজটা করতে পারিনি সেই কাজটা তুমি করেছ।" বানি তখন বলতে লাগলো, "বিশ্বাস করুন মিস্টার চ্যাটার্জি, আমি চাইনি আপনাকে ছোট করতে। আমি আমি কোনোদিন মরে গেলেও আপনাকে এভাবে ছোট করতে পারব না। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন।" তারপরে বানির মনে পড়ে যায় সে কথাগুলি যখন ৳৫,০০,০০০ ডাক্তার বলেছিল ইনজেকশন আনতে, তখনকার কথাটা মনে পড়ে যায়। তখন বানি খুব কাঁদতে থাকে। এদিকে অনিরুদ্র ভাবতে থাকে সেই ঘটনাটার কথা। আর বানি নিরুপায় হয়ে সে কাজটা করেছিল। কিন্তু অনিরুদ্র তারপরও বলতে লাগলো, "হ্যাঁ, ইনজেকশনের টাকাটা আগেই জমা পড়ে গিয়েছিল। কিন্তু তারপর তো তুমি আমাকে বলতে পারতে। কিন্তু তুমি আমাকে না বলে কথাটা আমার থেকে গোপন করেছিলে। কেন করেছিলে বানি? নিশ্চয়ই তুমি আমাকে বিশ্বাস করতে পারোনি সেইজন্য।" বানি তখন বলতে লাগলো, "না, বিশ্বাস করতে পারেননি সেইটা না। আমি ভেবেছি আপনি যদি কথাটা জানতে পারেন তাহলে অনেকটা কষ্ট পাবেন। তাই আমি জেনে বুঝে আপনাকে কষ্ট দিতে চাইনি। প্লিজ মিস্টার চ্যাটার্জি, আপনি আমাকে ভুল বুঝবেন না। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি অনেক অন্যায় করেছি। দরকার পড়লে আমি হাত জোড় করে আপনার কাছে ক্ষমা চাইবো।" তখন সাথী এসে বলতে লাগলো, "বানি, তুমি এইভাবে অনুশোচনায় নিজেকে কষ্ট দিও না। তোমার জায়গায় আমি হলে আমিও ঠিক একই কাজ করতাম। কেন? আমিও তো গিয়েছিলাম ওই পিনাকিদের বাড়িতে। ওরা তো আমাকে অনেক অপমান করেছে এই টাকার জন্য। কিন্তু তারপরও তো গিয়েছি। আজকে তানিয়ার জীবনটা বাঁচাতেই তো আমরা সবাই এ শত অপমান সহ্য করেছি। তাই প্লিজ তুমি নিজেকে এইভাবে
এভাবে ছোট মনে করো না। তুমি যে কাজটা করেছো প্রত্যেক মাই তার সন্তানের জন্য এই কাজটা করবে। বানি তখনও কান্না করতে থাকে। তখন সাথী হাত ধরে বলতে লাগলো, "বানি আমি তোমাকে বলছি তো তুমি কোনো অন্যায় করোনি। তুমি যা করেছো তোমার মেয়ের জন্য করেছো। আমরা কিচ্ছু মনে করিনি। আমাদের তানিয়া বেঁচে আছে এতে আমরা সবাই খুশি।" এরপরে অনিরুদ্ধ বলতে লাগলো, আমি জানি তুমি আমাকে এইটুকু বিশ্বাস করতে না পারো না। যদি এইটুকু বিশ্বাস করতে পারতে তাহলে সমস্ত কিছু তুমি আমাকে কে খুলে বলতে পারতে। আমার কাছে শেয়ার করতে পারতে। কিন্তু তুমি আমার থেকে সমস্ত কথাগুলি গোপন করেছো। এটা না আমার কাছে সবথেকে বড় কষ্টের। বানি তখন বলতে লাগলো, "মিস্টার চ্যাটার্জি প্লিজ আপনি যাবেন না। আপনি ভুল বুঝবেন না।" এরপরে বানি খুব কান্নাকাটি করতে থাকে সে অন্নপূর্ণা মায়ের মন্দিরে দাঁড়িয়ে। এদিকে অন্নপূর্ণা মায়ের মন্দিরে সবাই আ তাদের দেওয়া সে খাবারগুলি খেয়ে বাণীর কাছে এসে বাণীকে আশীর্বাদ করতে থাকে আর বলতে লাগলো সে সবসময় খুব ভালো থাকবে। তার মা অন্নপূর্ণা তাকে খুব ভালো রাখবে। বাণী তখন খুব কান্নাকাটি করতে থাকে আর মাকে প্রণাম করে বলতে লাগলো, মা আমার জীবন থেকে এভাবে তুমি সমস্ত কিছু কেড়ে নিও না। সবাই আমাকে ভুল বুঝছে। প্লিজ মা তুমি আমার পাশে থেকো।" অন্যদিকে দেখা যায় বাণী যখন এরপরে সেখানে গরিব দুঃখীদের হাতে খাবার তুলে দিতে যায় তখনই ওরা সবাই বলতে লাগলো, "মা তুমি তুমি স্বয়ং অন্নপূর্ণা। তোমার কোনোদিনও খাবারের অভাব হবে না। মা অন্নপূর্ণা দেখবে তোমার উপর আশীর্বাদ দেবে।" এই কথাগুলি বললে বানে তখন খুব খুশি হয়ে যায়। এদিকে স্বাতীও খুব খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় এই নয়নতারা দেবী আর মৌলি সবটা দাঁড়িয়ে বলতে লাগলো, "দেখো না যে সবাই অন্ন দেবে না সে অন্নের জিনিসটাই থাকবে না।" আর তখনই হঠাৎ করে ওরা দেখতে পায় ওদের যে টিফিন সেন্টার দোকানটা সেটা পুলিশরা এসে তুলে নিয়ে যাচ্ছে। তখন অনিরুদ্ধ বলতে লাগলো, "আপনারা এটা কি করছেন? কি করছেন আপনারা এটা?" কিন্তু পুলিশরা বলতে লাগলো, "আপনারা বেআইনিভাবে দোকান করছেন রাস্তার মাঝখানে। কিছুতে আপনাদেরকে সেই দোকানটা আমরা করতে দেব না।" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "আমরা বেআইনিভাবে কোনো কাজ করছি না। আমাদের কাছে আইনগত কাগজপত্র আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর বাকি ডকুমেন্টসগুলি না হয় আমরা থানায় নিয়ে জমা দিয়ে আসবো। কিন্তু আপনারা এভাবে আমাদের দোকানটা নিয়ে যেতে পারেন না।" কিন্তু পুলিশ কোনো ডকুমেন্টস না দেখে বলতে লাগলো, "কিছুতে আপনাদেরকে সেখানে আমরা দোকান করতে দেব না। আমরা এটা নিয়ে যাবো।" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "আপনারা এভাবে জনগণের রক্ষক হয়ে ভক্ষক হতে পারেন না। আপনারা কোনো কথাই শুনছেন না কেন?" সাথী তখন বলতে লাগলো, "আমরা ন্যায়ভাবে এখানে দোকানটা দিয়েছি। আপনারা এভাবে কেন করছেন?" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "কে আপনাদের কাছে কমপ্লেইন করেছে বলুন তো?" তখন মিডিয়ার লোকজন আসে আর জিজ্ঞাসা করলে অন্তরা তখন বলতে লাগলো যে ওরা বেআইনিভাবে টিফিন সেন্টারের দোকানটা নিয়ে যাচ্ছে আইনি সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও। তখনই ফুড দপ্তর থেকে লোক আসে আর এসে বলতে লাগলো, "ইন্সপেক্টর আপনি এটা কি করছেন?" তখন অফিসার বলতে লাগলো, "কি করব? ওনারা বেআইনিভাবে দোকান করছে।" তখন সেখানের এলাকাবাসীও বলতে লাগলো, "ওরা বেআইনিভাবে কোনো কাজ করে না। ওরা যাই করে সমস্ত আইন সম্মতভাবে। আর ওদের খাবারের গুণমানও খুব ভালো।" তখন ওরা সবাই চিৎকার চেঁচামেচি শুরু করলে ফুড দপ্তরের লোক বলতে লাগলো, "অফিসার ভালোই এখনই আপনারা এখান থেকে চলে যান।" তখন ওরা সবাই সেখান থেকে চলে যায়। তারপর বান্টির সাথে হাত মিলিয়ে মৌলি ওই দোকানটা পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলে তখন অনিরুদ্ধ রেগে মৌলির মুখোশ খুলে দিয়ে মৌলিকে মিডিয়ার সামনে সমস্ত কুকীর্তিগুলি খুলে বলে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি?